দেখেন আমাদের প্রজেক্ট কি অবস্থায় আছে, যে লোকাল হোস্ট ব্লক ভিউ লিখে হিট করলে কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম, বাট আমরা কিন্তু এইভাবে এখন থেকে রান করব না। ঠিক আছে, আমরা এইভাবে রান করব না। আমরা ভিউ রাউটার নিয়ে কাজ করার সময় একটা কাজ করছিলাম, খেয়াল আছে আপনাদের? যে হচ্ছে বেসটাকে আমরা ধরে নিচ্ছিলাম আলাদাভাবে। কারণ কি, আমরা হচ্ছে যে কোনো ইউআরএল এ হিট করলে সে সরাসরি কিন্তু হচ্ছে যে লোকাল হোস্টের থ্রুতে চলে যাচ্ছিল, বাট আমরা যখন আলাদাভাবে আবার বেস ওই যে সাব ডিরেক্টরিটাকে বেস ধরে নিলাম, তখন কিন্তু আর ওই কাজটা হয়নি। তো আমরা যেহেতু এখানে হচ্ছে যে ওই ধরনের কাজ করব, তো সেই ক্ষেত্রে আমরা যেহেতু ভার্চুয়াল হোস্ট ক্রিয়েট করতেছি না, তাইলে আমরা কি করতে পারি, পিএইচপি আর্টিসান সার্ভ দিয়ে আমরা হচ্ছে যে 127.0.1 দিয়ে হচ্ছে যে আমরা এখান থেকে হিট করব। ঠিক আছে, তাইলে ফার্স্টে হচ্ছে আমরা আমাদের প্রজেক্টের মধ্যে একটু যাই, ওয়ার্ক জ্যাম htdocs, এই যে ব্লক ভিউ, ব্লক ভিউ এর মধ্যে এসে কি করব, ধরেন আমি এখান থেকে গিটবেস্ট ওপেন করে নিচ্ছি। আমার এটা হচ্ছে সিএমডির সাথে কানেক্ট করা আছে, আপনাদেরটা আর আমার ইন্টারফেসটা হয়তো এক হবে না। যদি সিএমডির সাথে কানেক্ট করে নেন তাহলে এরকম ইন্টারফেস আসবে, পিএইচপি আর্টিসান সার্ভ। ঠিক আছে, এটা আমরা রান করলে কি হবে, যে ওই যে একটা ইউআরএল আমরা এখান থেকে পাবো। ঠিক আছে, যেটা 127.0.1. আর এটা হচ্ছে লাস্টেরটা হচ্ছে পোর্ট। তাইলে আমরা এখন এখান থেকে হিট করতে পারি যে 127.0.1. এই যে ক্লোন 8000। দেন এখান থেকে আমরা যদি এখন লগ ইনে যাই, তাহলে এই অবস্থায় আসছে। এখান থেকে আমরা লগ ইন করতেছি, ধরেন blog@blog.com লগ ইন করলাম। কি অবস্থায় আসে দেখেন, এই অবস্থায় আসছে। এখন আমার ইয়াতে হচ্ছে যে আমি গতদিন তো ফন্টসে ইনস্টল করছি, পরবর্তীতে আমি আবার হচ্ছে যে ডিসকার্ড করে দিছি। ঠিক আছে, দেখেন আমি শুধুমাত্র অন্যান্য যে চেঞ্জেস গুলো ছিল সেগুলো হচ্ছে কমিট করছি, আর ফন্টসনটা ডিসকার্ড করে দিছিলাম। আমাদেরকে আবার ইনস্টল করতে হবে। ব্লক ভিউতে যদি আমি যাই, লাস্ট আমরা এই যে হচ্ছে যে শুধুমাত্র মডেল মাইগ্রেশন এবং সিডার ফাইলগুলো হচ্ছে কমিট করছিলাম। তাইলে আমরা এখন কি করব, আমরা এখন হচ্ছে যে আপনার ফন্টসনটা ইনস্টল করব। দেখেন যে কিভাবে করি। ফার্স্টে আমাদের হচ্ছে যে ওই ওয়েবসাইটে যাইতে হবে, যেটা ইনস্টল করতেছি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে যাব। দেন সরাসরি আমরা ডক থেকেও যাইতে পারি, অথবা এই যে স্টার্টে ক্লিক করলে ফন্টসামের ওয়েবসাইটে এসে এখানে স্টার্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচের দিকে এসে দেখবেন যে হচ্ছে npm এর মাধ্যমে যদি আমরা ইনস্টল করতে চাই, তাহলে npm এ একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে পরের যে পেজটা আসবে, এইখানে দেখবেন যে মোটামুটি বেশ কিছু জিনিস এখানে হচ্ছে বলা আছে, যেমন এই যে CSS JS এর যে ফাইলগুলো আছে সেইগুলো সম্পর্কে বলা আছে, আপনারা চাইলে এগুলো দেখতে পারেন। আর আমাদের ইনস্টল করার জন্য যেটা লিখতে হবে, npm install --fontosum/fontosum-free। ঠিক আছে, এই কমান্ডটা রান করতে হবে। আমরা npm দিয়ে কোনো কিছু ইনস্টল করতে গেলেই আমাদের শুরুতে এতটুকু কমন থাকবে, npm install। তো এটা ধরেন আমি এখান থেকে কপি করতেছি, বা সরাসরি আমি ওইখানে যে আমার কমান্ড প্রম্পটে লিখলেও হইতো, আমি কপি করে নিয়ে আসলাম। নিয়ে এসে এখান থেকে আমরা আরেকটা টার্মিনাল ওপেন করি। যে আর এইটা কিন্তু কাটা যাবে না, এটা যদি কেটে দেন আপনি কিন্তু আর প্রজেক্ট হচ্ছে ব্রাউজ করতে পারবেন না, দেখবেন যে এরর আসবে। তো এই যেটা হচ্ছে যে আপনি যে পিএইচপি আর্টিসান সার্ভ কমান্ডটা হচ্ছে রান করছেন, এইটা হচ্ছে যে আপনাকে রেখে দিতে হবে। এর সাথে সাথে আমরা কি করতেছি, আরেকটা টার্মিনাল ওপেন করতেছি। ওপেন করে আমাদের অন্যান্য কমান্ড রান করার জন্য ধরেন আমরা এটা ইউজ করব। তো এখানে আমি এই কমান্ডটা রান করি। তো এটা রান করার ফলে আমাদের প্রজেক্টের মধ্যে একটা পরিবর্তন আসবে, সেটা হচ্ছে যে আপনার package.json এ একটা লাইন অ্যাড হয়ে যাবে, এবং নোড মডিউলস এর মধ্যে অলরেডি মনে আমাদের এই যে ফন্টসাম ফোল্ডারটা আছে, যদি না থাকতো তাহলে এখানে চলে আসতো। এবং আরেকটা মজার বিষয় হলো যে আমরা যেহেতু npm এর মাধ্যমে এগুলো ইনস্টল করতেছি, তো পরবর্তীতে ধরেন এই ভার্সনটা আপডেট হলো, ফন্টসাম এর এই ভার্সনটা আপডেট হলো, বা আপনি যেটাই ইনস্টল করেন না কেন কোনো সমস্যা নেই, ওই ভার্সনটা যদি আপডেট হয়ে যায়, তা আপনাকে নতুন করে আপডেট ভার্সনটা কিন্তু আর ইনস্টল করতে হচ্ছে না। আপনি জাস্ট পরবর্তীতে করবেন যে npm যদি হচ্ছে যে ইনস্টল করেন, দেখবেন যে অটোমেটিক হচ্ছে যে সবকিছু আপডেট হয়ে গেছে। আবার হচ্ছে বলেন কম্পোজারের ক্ষেত্রে, যে কম্পোজার যদি আপডেট দেন, তাহলে দেখবেন যে সব ফাইল আবার হচ্ছে যে আপডেটটা চলে আসছে।
ওই যে কম্পোজারের মাধ্যমে যে প্যাকেজগুলো ধরেন আমরা নামাচ্ছি, দেখবেন যে সবকিছুই হচ্ছে যে আপডেট হয়ে গেছে। এই একটা সুবিধা পাওয়া যায়। দেখেন আমার এটা হচ্ছে নেমে গেছে, এবং আমরা যদি আবার একটু হচ্ছে এখানে ব্যাক করি, তো সেই ক্ষেত্রে দেখেন এই যে প্যাকেজ ডট জেসনের মধ্যে আমার এই লাইনটা চলে আসছে। এটা কেটে দিই। এবার আমার হচ্ছে যে কোডিং এ কিছু চেঞ্জ করতে হবে, যে আমাদের কি করতে হবে, ওই যে অ্যাপ ডট সেস এর মধ্যে হচ্ছে যে আমার সরি অ্যাপ ডট সেস বলতেছি, হ্যাঁ অ্যাপ ডট সেস এর মধ্যে আমার কিছু জিনিস ইম্পোর্ট করতে হবে। আর এদিকে আবার একটু খেয়াল করি যে আমরা এখন কি ইম্পোর্ট করব। আমরা তো জাস্ট এটা ইনস্টল করলাম। এখন এই যে আমরা স্টার্টে ছিলাম, স্টার্টে আবার একটু ব্যাক যাবেন, এখানে এসে দেখেন এই যে স্যাস, ঠিক আছে। আপনি যদি লেস ইয়ে করেন তাহলে হচ্ছে যে এখানে যাবেন, আর অথবা হচ্ছে যে যদি স্যাস এর মাধ্যমে কাজ করেন তাহলে স্যাসে যাবেন। স্যাসে গিয়ে এইখানে একটু নিচের দিকে হচ্ছে যাবেন, এইখানে দেখেন যে আমাদের মূলত যেটা লাগবে এই যে ফন্ট অসাম হচ্ছে যে স্যাস ফাইল নিয়েও আপনি কাজ করতে পারেন, সিএসএস ফাইল নিয়েও কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই। সাধারণত আমরা যেটা করব, আমরা যদি স্যাস ফাইল থাকে তাহলে আমরা স্যাসটা নিয়েই কাজ করব, আর যদি না থাকে তাহলে আপনি সিএসএসটা নিয়ে কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তা আমাদের মূলত এই যে হচ্ছে যে আপনার fontawesome.sas এই ফাইলটা ইম্পোর্ট করতে হবে, এবং আরেকটা ফাইল লাগবে সেটা হচ্ছে যে solid.sas। আমাদের ব্র্যান্ডসটা কিন্তু লাগবে না, ব্র্যান্ডসটা ইম্পোর্ট করলেও হবে, না করলেও হবে। কিন্তু যদি আপনি হচ্ছে যে ব্র্যান্ডসের কোনো আইকন ইউজ করতে চান, যেমন ধরেন ফেসবুক, টুইটার, ইউটিউব, গুগল, এই জাতীয় যদি ইমেজ আইকনগুলো ইউজ করতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাকে এটাও ইউজ করতে হবে। আর যদি ওই ধরনের কোনো ব্র্যান্ড আইকন যদি ইউজ না করেন, সেই ক্ষেত্রে আপনার হচ্ছে যে ব্র্যান্ড ডট স্যাস বা সিএসএসটা কোনোটাই ইম্পোর্ট করতে হচ্ছে না, ঠিক আছে। আপনার নর্মালি লাগবে হচ্ছে যে এই দুইটা। তাহলে আমরা এখন কি করতে পারি, আমাদের প্রজেক্ট হচ্ছে ব্লক ভিউ, এটা হচ্ছে ওপেন করে নিই। ওপেন করে জাস্ট আমরা এই দুইটা লাইন এখান থেকে কপি পেস্ট করে নিয়েও অ্যাড করে দিতে পারি, অথবা ওইখানে আমরা সরাসরি নিজেরাও কোড লিখতে পারি। বুটস্ট্র্যাপ জেএস এর মধ্যে আমাদের এখানে কোনো পরিবর্তন করতে হবে না, আমরা সরাসরি হচ্ছে যে এই ফাইলে এটা আপনি বুটস্ট্র্যাপের উপরেও অ্যাড করতে পারেন অথবা নিচেও অ্যাড করতে পারেন। তো আমি ধরেন এটাকে বুটস্ট্র্যাপের উপরেই অ্যাড করতেছি, ঠিক আছে। এখানে @import দিয়ে জাস্ট হচ্ছে যে ওই যে আমাদের ওই ফাইলটা ওইখান থেকে দেখাই দিতে হবে। তাইলে আমি এখানে কি করব, ফার্স্ট হচ্ছে যে এই সিম্বলটা দিতে হবে, দেন @, যেহেতু আমরা ইনস্টল করার সময় দেখেন যে আমাদের package.json এর মধ্যে কিভাবে আসছে, এই যে সেম এইভাবেই দিতে হবে, ঠিক আছে। তাইলে আমাদেরকে এখানে লিখতে হবে @fontawesome/ এরপরে কি fontawesome free। দেন আমাদের এখান থেকে হচ্ছে যে আমরা স্যাস বা সিএসএস যেটা দিয়ে কাজ করাতে চাচ্ছি, যদি স্যাস এর মাধ্যমে কাজ করাতে চাই তাহলে স্যাস, দেন স্যাস এর মধ্যে থেকে আমরা কি করব, fontawesome। যদি স্যাস ইউজ করেন তাহলে শুধু fontawesome লিখলেই হবে, x.sas আপনার লিখতে হবে না, না লিখলেও এটা কাজ করবে, ঠিক আছে। আর এর সাথে হচ্ছে যে আমাদের আরেকটা ফাইল আমরা এখানে অ্যাড করব, সেটা হচ্ছে সলিড। এর এক্সটেনশনটা এখানে আপনাকে এক্সট্রা করে লিখতে হবে না, না লিখলেও এটা কাজ করবে। এখন এতটুকু করার পরে এটা তো জাস্ট অ্যাড করলাম, এখন এই ফাইলটাকে আবার কম্পাইল করতে হবে। এখান থেকে আমরা যদি এটাকে কম্পাইল করি তাহলে এই যে fontawesome-এর যে সিএসএস ফাইলটা যেটা আছে সেটা হচ্ছে যে দেখবেন কোথায় চলে যাবে, এই যে আমরা পাবলিকের মধ্যে একটা app.css আছে, সরি অ্যাপের মধ্যে গেছি আমি, পাবলিকের মধ্যে আমাদের যে হচ্ছে সিএসএস ফোল্ডারের মধ্যে app.css এর মধ্যে দেখবেন যে হচ্ছে যে ওই fontawesome-এর যে কোডগুলো আছে সেগুলো এখানে চলে আসবে। আর এটা কার মাধ্যমে আসতেছে আপনারা জানেন, এর আগে আমি বলছি যে আমরা webpack.mix.js এ কিন্তু আমরা বলে দিছি এখানে, ঠিক আছে, এইখানে আমাদের বলে দেওয়া আছে। আর এই ফাইলের মধ্যেই কিন্তু আমরা হচ্ছে যে এই যে app.sas এর মধ্যেই কিন্তু আমরা ওই আদার্স যে ফাইলগুলো আছে সেগুলো কিন্তু ইম্পোর্ট করে দিচ্ছি, যার ফলে কি হচ্ছে, আমি যখন মিক্সের থেকে এই app.sas-টাকে কল করতেছি তখন কিন্তু সে অন্যান্য ফাইলগুলো এখান থেকে পেয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এখন আমরা কি করব, আমরা এই টার্মিনালটা ইউজ করতে পারি। এখানে জাস্ট আমাদেরকে লিখতে হবে PHP artisan লিখতে হবে, PHP artisan না কিন্তু
npm রান ওয়াচ পুল, অথবা হচ্ছে যে আপনারা রান ওয়াচ দিতে পারেন। তো আমি হচ্ছে যে রান ওয়াচ পুল কমান্ডটা রান করতেছি। ওয়াচ পুল এই কমান্ডটা আমরা রান করলে দেখবেন যে পরবর্তীতে আমরা কোনো আমাদের প্রজেক্টে কোনো চেঞ্জ আনলে সে অটোমেটিক হচ্ছে কম্পাইল করবে। আর এটা কম্পাইল শেষ হইলেই যেটা হবে আর কি, যে আমাদের পাবলিকের মধ্যে দেখেন ফন্টস নামে একটা ফোল্ডার, সম্ভবত আমরা ওই যে আগের দিন কাজ করছিলাম সেই ফোল্ডারটা এখানে রয়ে গেছে, অথবা হচ্ছে যে আমরা যেহেতু এখন কম্পাইল করতে দিছি এখনো আসতে পারে। নরমালি এটা হচ্ছে যে আগের ফোল্ডারটাই আছে, ঠিক আছে। বাট যদি এই ফোল্ডারটা না থাকতো, আমরা কম্পাইল করতে দেওয়া, কম্পাইল করতে দিলে কম্পাইলটা শেষ হলে হচ্ছে যে এই ফোল্ডারটা অটোমেটিক অ্যাড হয়ে যেত। এর মধ্যে হচ্ছে যে ওই যে ফন্টস গুলো আছে ভেন্ডরের মধ্যে, দেখেন সব হচ্ছে যে ফন্টস গুলো আছে এই ফন্ট অসম ফ্রির মধ্যে। আচ্ছা, এটা কোনো কিছু নাই, তার মানে আমরা শুধুমাত্র ফাইলগুলো ডিলিট করছিলাম, যখন ডিসকার্ড করছি শুধুমাত্র ফাইলগুলো ডিসকার্ড হয়েছে, বাট ফোল্ডারটা ওই রকমই রয়ে গেছে, ফোল্ডার স্ট্রাকচার যেভাবে ছিল ওইভাবে রয়ে গেছে। তা আমরা এইখানে আমাদের এটা যদি কম্পাইল শেষ হয়ে যায়, দেখবেন যে এইখানে বেশ কিছু ফন্টসের ফাইল চলে আসবে। তো এটা শেষ হোক, এইটা শেষ হইতে থাক, ঠিক আছে। আর এটা তো এখন তো চলে আসবে, এখন তো আর কোনো সমস্যা নাই। এখন পরবর্তী কাজ কি করব আমরা? পরবর্তী কাজ করব হচ্ছে, দেখেন ইনস্টল মনে হয়ে গেছে, এই যে হ্যাঁ হয়ে গেছে, আমার আইকনগুলো এখানে চলে আসছে, খেয়াল করছেন? আর এদিকে দেখেন যে এই যে ফন্ট অসম ফ্রির মধ্যে দেখেন যে আমার আইকনের যে ইয়াগুলো আছে, ফন্ট ফাইলগুলো আছে, সেগুলো কিন্তু চলে আসছে, ঠিক আছে। আচ্ছা, একটা বিষয় দেখেন, আপনারা জানেন কিনা, ফন্ট অসমের মধ্যে যদি আমরা যাই, আপনারা এভাবে ফন্ট ইউজ করতে পারেন। যদি বলি যে কোনো একটা গুগল ফন্ট ইউজ করতে হবে আপনার ওয়েবসাইটে, সেই ক্ষেত্রে কি আপনারা গুগল ফন্টগুলো ইউজ করতে পারেন? এখানে পাবলিকে ভাইয়া ওই যে ইয়াতে মনে হয় ফন্টের মধ্যে ফন্ট না এখানে না, একটা ওইটা ফোল্ডার বলি ক্রিয়েট নাই, করে ওইটা বলি নাই। যে কোনো ওয়েবসাইটে ধরেন আপনি একটা নরমালি একটা ওয়েবসাইট করতেছেন বা একটা থিম ডিজাইন, নরমালি এটা তো হচ্ছে যে আইকনগুলো তো এমনি থিমের কাজ। তো আপনি কি হচ্ছে যে কোনো গুগল ফন্ট ইউজ করতে পারেন, যে গুগল ফন্ট কিভাবে ইউজ করতে হয়? আচ্ছা, ওটা দেখেন যে হচ্ছে আমার ইউটিউবে হয়তো দেয়া আছে, চ্যানেলে দেয়া আছে, অথবা এমনি গুগলে সার্চ করলে পাবেন। নরমালি আমরা যদি ধরেন কোনো একটা ফন্ট আমাদের ভালো লাগছে, ঠিক আছে, সেই ফন্টটা যদি আমরা আমাদের এখানে ইউজ করতে চাই, তো সেই ফন্টটা লিখে সার্চ করবেন। সাপোজ আমি আপনাদের সাথে একটু শেয়ার করি, ধরেন ফার্স্টে আমি গুগলে যাচ্ছি, সরাসরি fonts.googles.com লিখলেও হয়তো, ধরেন আমি এখানে লিখতেছি হচ্ছে যে গুগল ফন্ট, ঠিক আছে, গুগল ফন্টস লিখে সার্চ করি, দেখেন এই যে fonts.googles.com। এখন এইখান থেকে আপনি হচ্ছে যে কোনো ফন্ট যদি ইউজ করতে চান, দেখেন এই যে ফন্টগুলো কত সুন্দর, ঠিক আছে, বিভিন্ন ওয়েবসাইটে দেখবেন যে বিভিন্ন সুন্দর সুন্দর ফন্ট। তো ওই ফন্টগুলো যদি ইউজ করতে চান কিভাবে করবেন? এই যে এই ফন্টগুলো, তো এগুলো ইউজ করার জন্য নরমালি যেটা করতে এগুলো হয়, করছি ভাইয়া। হ্যাঁ এই যে এখানে হচ্ছে ক্লিক করে আপনি হচ্ছে যে দুইটা সিস্টেমে করতে পারেন। ধরেন আপনি এই ফন্টটা ইউজ করতে চাচ্ছেন, তাহলে এটা এখান থেকে অ্যাড করে নিতে হয়। একটা হচ্ছে যে এমবেডেডটা কপি করে কাজ করাতে পারেন, অথবা যদি আপনি হচ্ছে যে ইয়ে করতে চান, কি বলে, ডাউনলোড করে নিতে চান, ডাউনলোড করতে চান, এই যে এখান থেকে ডাউনলোড করা যায়, এই যে ডাউনলোডের অপশন। এখন ডাউনলোড করলে যেটা হয় আর কি, যে আপনাকে একটা ফোল্ডার দিবে, এর মধ্যে দেখবেন যে হচ্ছে যে বিভিন্ন ধরনের ফন্ট আছে, ওই ফন্টগুলোই আর কি বিভিন্ন ফরম্যাটের দেখেন সবগুলো হচ্ছে যে টিটিএফ। তো ওয়েবে হচ্ছে টিটিএফটা সাপোর্ট করে না, ঠিক আছে, ওই জন্য আমাদেরকে হচ্ছে ডাব্লিউএফএফ এ কনভার্ট করে নিতে হয়। হ্যাঁ, ডাব্লিউএফএফ এ কনভার্ট করে তারপরে হচ্ছে যে ওইটাকে কাজ করাতে হয়। তো এটা গুগলে সার্চ করলে পেয়ে যাবেন, ওইটা তো দেখাই দিলাম। এখন জাস্ট হচ্ছে যে ওই টিটিএফটাকে হচ্ছে যে আপনারা ডাব্লিউএফএফ এ কনভার্ট করবেন, কনভার্ট করে জাস্ট সিএসএস ফাইলে ফন্টটাকে অ্যাড করে দিতে হয়। অ্যাড করে দিলে ওইটা দেখবেন যে পরবর্তীতে ওই ফন্টটা আপনি যে আপনার ইচ্ছা মতো নাম দিয়ে দিতে পারেন। যেটা বলতেছিলাম আর কি, যে ওই টিটিএফটাকে হচ্ছে ডাব্লিউএফএফ এ কনভার্ট করে নিতে হয়, কনভার্ট করে সিএসএস ফাইলে এসে আপনাকে লিখতে হয় @font_face, দেন ওইখানে ইউআরএল এর মধ্যে হচ্ছে যে আপনি যেটাকে ডাব্লিউএফএফ এ কনভার্ট করলেন সেই ইয়াটা দিতে হয়,
ফন্টের নেমটা দিতে হয়, দেন হচ্ছে যে একটা ফন্টের নাম দিতে হয়। এটা যদি একটু সার্চ করেন পেয়ে যাবেন, যে সাপোজ ধরেন আমি এখানে @font_face লিখে যদি সার্চ করি, দেখেন যে আপনি কোডটা হুবহু কোড পেয়ে যাবেন। এই যে W3 Schools এর এটাতেই যদি যাই, এই যে আপনাকে এতটুকু লিখতে হবে @font_face। ফন্ট ফ্যামিলিটা হচ্ছে যে আপনি আপনার ইচ্ছা মতো একটা ফন্টের নাম দিতে পারেন। আর এসআরসি এর মধ্যে হচ্ছে এসআরসি ইউআরএল এর মধ্যে হচ্ছে যে ওই যে WFF যে ফন্টটা আছে সেটার নামটা দিয়ে দিতে হয়। পরবর্তীতে আপনি যদি ফন্ট ফ্যামিলি এই ফন্টটা ইউজ করেন, দেখবেন যে হচ্ছে যে আপনার ওই এই যে যেই ফন্টটা আপনি হচ্ছে যে কনভার্ট করে নিয়ে আসলেন ওই ফন্টটা পেয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এখন আমাদের এখানে দেখেন এই যে ফন্ট অসমের ফন্টগুলো কিন্তু চলে আসছে। ঠিক আছে, বাট এটা যদি আমরা হচ্ছে যে এইভাবে রান না করতাম, সেই ক্ষেত্রে কিন্তু হচ্ছে যে লোকাল হোস্টের থ্রুতে কিন্তু আমরা এই আইকনগুলো কিন্তু পেতাম না। ঠিক আছে, দেখেন আমি যদি এখানে হচ্ছে যে লোকাল হোস্ট ব্লগ ভিউ লিখে হিট করি, তো সেই ক্ষেত্রে দেখেন যে আইকনগুলো কিন্তু আসবে না। আমি এখান থেকে লগ ইন করি, ব্লগ ভিউ blog@blog.com, এখান থেকে দেখেন আমি লগ ইন করতেছি, দেখেন আইকনগুলো কিন্তু আসে নাই কি কারণে? ইনস্পেক্ট এলিমেন্ট করেন, ইনস্পেক্ট এলিমেন্ট করে হচ্ছে যে কনসোলে যান। কনসোলে গেলে আপনারা নিজেরাই হচ্ছে যে দেখতে পারবেন যে কি ধরনের সমস্যা এখানে হচ্ছে। ঠিক আছে, এখানে দেখেন সে বলতেছে যে লোকাল হোস্ট স্ল্যাশ ফন্ট। এখন আমার প্রজেক্টটা কি সরাসরি হচ্ছে যে লোকাল হোস্টের পরে আছে? নাই, আমার প্রজেক্টটা কিন্তু হচ্ছে যে লোকাল হোস্ট স্ল্যাশ ব্লগ এর পরে। আর সে কি করতেছে যে লোকাল হোস্ট স্ল্যাশ ফন্ট ফোল্ডার খুঁজতেছে, ফন্টস। এখন এই ফন্টসটা আছে কোথায়? ফন্টসটা তো আছে হচ্ছে যে আমার পাবলিকের মধ্যে। এখন পাবলিকের মধ্যে ফন্টস ফোল্ডারটা আছে, কিন্তু সে সরাসরি হচ্ছে যে ওই htdocs এর মধ্যে খুঁজতেছে। ঠিক আছে, সে সরাসরি htdocs এর মধ্যে খুঁজতেছে, কিন্তু আমি তার একটা সাব ডিরেক্টরিতে আছি, যার কারণে আর ওইটা পাচ্ছে না। ঠিক আছে, ওইটা না পাওয়ার কারণে হচ্ছে যে আমরা এইখানে ফন্টগুলো পাচ্ছি না। আর যখন আমরা সরাসরি হচ্ছে যে রুট ডিরেক্টরি বলে দিচ্ছি যে এইটা, এখন এইটার মাধ্যমে দেখেন আমরা যদি এখানে হচ্ছে যে ইনস্পেক্ট এলিমেন্ট করি, কনসোলে যাই, আচ্ছা এখানে তো ইউআরএলটা পাবেন না, এখানে একটা এরর আছে। আচ্ছা আমরা তো এখন ওই যে কোনো নেই কি বলে ভিউজেস এর জন্য যে এলিমেন্টটা লাগবে সেটা তো এখনো ডিক্লেয়ার করি নাই। সেটা এই যে এইটার থেকে আমরা একটু দেখতে পারি। ধরেন আমি এখান থেকে যে কোনো একটা লিংকে ক্লিক করি, যেটাতে ক্লিক করলাম, দেখেন আমার এখানে হচ্ছে যে অবজেক্ট নট ফাউন্ড। বাট এটা যদি আমি হচ্ছে এই যে এইটাকে কপি করে লোকাল হোস্টের পরিবর্তে যদি এইটা দেই, দেখেন এই যে আমার এইবার কিন্তু ফন্টটা পাচ্ছে। ঠিক আছে, এই সমস্যার কারণে হচ্ছে যে গতদিন আমাদের ফন্টগুলো পাচ্ছিল না, এখন দেখেন সবকিছু ঠিকঠাক আছে। ওকে, এতটুকু করার পরে এখন আমাদের মোটামুটি তো সবকিছু ঠিকঠাক আছে। এখন আমরা যেটা করব যে আমরা গতদিন সম্ভবত মডেল মাইগ্রেশন এইগুলো হচ্ছে ক্রিয়েট করছিলাম, সিডার ফাইল ক্রিয়েট করছিলাম, এবং হচ্ছে যে আমাদের বেশ কিছু ডাটাও কিন্তু হচ্ছে অ্যাড করা আছে। আমরা যদি একটু দেখি যে আমাদের ডাটাবেজের মধ্যে কি কি ইনফরমেশন আছে, একটু চেক করি। কোনো কন্ট্রোলার কি আমরা ক্রিয়েট করছি? কন্ট্রোলার মনে আমাদের কোনো কন্ট্রোলার ক্রিয়েট করা হয় নাই। পিএইচপি শুধু ইয়া পর্যন্ত সিডার পর্যন্ত কন্ট্রোলার, এই যে কোনো কন্ট্রোলার কিন্তু ক্রিয়েট করা নাই। এখন যদি আমরা হচ্ছে যে একটা কন্ট্রোলার ক্রিয়েট করি, ধর আমাদের কি কি কন্ট্রোলার হবে, একটা হবে হচ্ছে যে পোস্ট, আর একটা হচ্ছে যে আপনার কি বলে ক্যাটাগরিজ, তাই না? দুইটা, হ্যাঁ দুইটা কন্ট্রোলার লাগবে। তাইলে আমরা হচ্ছে যে কন্ট্রোলার গুলো আগে হচ্ছে ক্রিয়েট করে নিই। আমরা কন্ট্রোলার তৈরি করতে পারি কয়ভাবে? আমরা এমনি নরমাল কন্ট্রোলার ক্লাস ফাইলও ক্রিয়েট করতে পারি, অথবা হচ্ছে যে আমরা রিসোর্স ক্লাস ফাইলও তৈরি করতে পারি, রিসোর্স কন্ট্রোলার ক্লাস ফাইল, তাই না? যেটার মধ্যে কি আমাদের হচ্ছে যে ডিফল্ট ভাবে বেশ কিছু হচ্ছে যে মেথড ওইখানে থাকবে। আমরা ধরেন টার্মিনাল থেকে কমান্ড গুলো চালাইতে পারি, পিএইচপি আর্টিসান মেক কন্ট্রোলার, পিএইচপি আর্টিসান মেক কন্ট্রোলার। এরপরে কি করতে হয় যে কন্ট্রোলারের নাম দিতে হয় আমাদের। এগুলো ধরেন আমরা একটা ডিরেক্টরির মধ্যে রাখবো, সাপোজ অ্যাডমিন,
অ্যাডমিনের মধ্যে আমাদের কন্ট্রোলারের নেম হবে সাপোজ ক্যাটাগরি কন্ট্রোলার বা ক্যাটাগরি কন্ট্রোলার, ক্যাটাগরি কন্ট্রোলার। ঠিক আছে, আমরা রিসোর্স কন্ট্রোলার ক্রিয়েট করে নিই, তাইলে কি হবে যে আমাদের হচ্ছে যে মেথডগুলো আর আমাদের নিজেদের লিখতে হবে না, তাই না? মেথডগুলো আমাদের নিজেদের লিখতে হবে না, অথবা হচ্ছে যে আমাদের আবার কষ্ট করে এখানে মেথডগুলো হচ্ছে যে আপনার নিজেদের লিখতে হবে, এবং লিখতে গেলে দেখা যায় যে অনেক সময় হচ্ছে যে আমরা উল্টাপাল্টা নাম দিয়ে রাখি, বাট হচ্ছে যে আমরা নিজে কি বলে রিসোর্স কন্ট্রোলার ক্রিয়েট করলে আমাদের মেথডের নামগুলো সবার হচ্ছে সেম থাকবে। দেখেন হয়েছে, ক্রিয়েট হয়ে গেছে, তাই না? তাহলে আমরা একটু এখানে চেক করি। অ্যাডমিনের মধ্যে দেখেন এই যে ক্যাটাগরি কন্ট্রোলারটা চলে আসছে। এর মধ্যে হচ্ছে যে এই যে ডিফল্ট ভাবে আপনার কমেন্টস গুলো লেখা আছে, ফাংশনের নেম গুলো চলে আসছে, কত সুন্দরভাবে ইজিলি এখানে আমরা পেয়ে যাচ্ছি। সেম একই ভাবে আমাদেরকে হচ্ছে যে আরেকটা এখানে অ্যাড করতে হবে, পিএইচপি আর্টিসান মেক কন্ট্রোলার অ্যাডমিনের মধ্যে। এটাও তো আমাদের অ্যাডমিনের মধ্যে হবে, এটা হচ্ছে যে আপনার পোস্ট কন্ট্রোলার। ঠিক আছে, এটা হবে আমাদের হচ্ছে যে পোস্ট কন্ট্রোলার, এবং এটা হচ্ছে যে আমরা রিসোর্স কন্ট্রোলার ক্রিয়েট করে নিব, দুইটা সেম একই রকম। ঠিক আছে, দেখেন এই যে কন্ট্রোলার ক্রিয়েটেড সাকসেসফুলি। ওকে, এবার আমরা এখান থেকে হচ্ছে যে পোস্ট ক্যাটাগরি দুইটাই পাচ্ছি। ধরেন আমরা রিলেশনশিপ গুলো একটু বিল্ড করে নেই। ইন্ডেক্স, এখন ইন্ডেক্সের মধ্যে আমার কি থাকবে? ইন্ডেক্সের মধ্যে হচ্ছে যে পোস্ট গুলো ধরেন তুলে নিয়ে আসবো, যে ম্যানেজের যে কাজটা আমরা করতাম। তো একটা কাজ করি, আমরা web.php তে গিয়ে একটা রাউট আমরা ডিক্লেয়ার করে নিই। এইখানে ধরেন একটা রাউট ডিক্লেয়ার করতেছি, সাপোজ পোস্ট পোস্ট। ঠিক আছে, আর কন্ট্রোলার কোনটা ইউজ করব? কন্ট্রোলার হচ্ছে অ্যাডমিন থেকে, অ্যাডমিনের মধ্যে থেকে হচ্ছে যে আপনার পোস্ট কন্ট্রোলার, পোস্ট কন্ট্রোলার ইন্ডেক্স ফাংশন। আর এটাকে আমরা ধরেন নেম দিচ্ছি না, আমার এই মুহূর্তে নেমের দরকার নেই, পরবর্তীতে যখন নেমের দরকার হবে আমি তখন নেম দিয়ে ইউজ করব। এখন আমরা যদি আমাদের এখানে এসে পোস্ট লিখি তাইলে কি ব্লাং আসতেছে, কারণ কি আমাদের ওইখানে কোনো কিছু নাই। বাট আমরা যদি হচ্ছে যে এটাকে এই পাশে রাখি, ক্যাটাগরিটা বাদ দিলাম, এখানে যদি কিছু একটা রিটার্ন করি, এখানে কোনো একটা কিছু রিটার্ন করলে সেটা আমাদের ওইখানে শো হবে। দেখেন এই কাজটা হয় কিনা, হচ্ছে, ঠিকঠাক আছে। আর এই যে রাউট গুলো, এই রাউট গুলো তো হচ্ছে যে লগ ইন না করলে কি কেউ দেখতে পাবে? মানে এইগুলো থেকে কেউ যাইতে পারবে না, কিন্তু সেই ক্ষেত্রে আমাদেরকে এখানে ওই কন্ডিশনটা অ্যাড করে দিতে হবে। ঠিক আছে, ওই যে গ্রুপ বাইর, তো এগুলো অলরেডি আপনারা জানেন, আমি পরবর্তীতে অ্যাড করে দেব না, এখন আর অ্যাড করতেছি না, আমরা এইদিকে কাজ করি এখন। তো এখানে কি করব, আমাদের পোস্ট গুলো ধরেন আমি তুলে নিয়ে আসতে যাচ্ছি। ধরেন এখানে হচ্ছে যে আমি একটা ভেরিয়েবল নিচ্ছি পোস্ট। এখন পোস্ট তুলে নিয়ে আসার জন্য আমাদের কি করতে হবে? পোস্ট আমরা এখান থেকে গেট করতে পারি, তাই না? পোস্ট যদি আমরা হচ্ছে গেট করি, দেন আমি এখানে হচ্ছে যে আপনার রিটার্ন করতেছি $পোস্ট। তাইলে কি হবে বলেন তো? উপরে হচ্ছে যে আপনার এই যে মডেলটা কিন্তু ইউজ করতে হবে, নাইলে কিন্তু পাবেন না। এখন আমরা যদি এখানে হচ্ছে যে রিফ্রেশ দেই, সেই ক্ষেত্রে আমাদের সমস্ত ডাটা দেখেন এখানে চলে আসছে, যে আমাদের পোস্ট টেবিলে যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলো এখানে চলে আসছে। তো এখন আমাদের কাজ যেটা করতে হবে, যে একটা পোস্টের মধ্যে আমরা কি করতেছি, যে ক্যাটাগরি আইডি রাখতেছি, ইউজার আইডি রাখতেছি। তো এই পোস্টটা যে ইউজার করছে সেই ইউজারের ইনফরমেশন গুলো আমাদের তুলে নিয়ে আসতে হবে, যেই ক্যাটাগরির আন্ডারে আছে সেই ক্যাটাগরির ইনফরমেশন গুলো আমাদের তুলে নিয়ে আসতে হবে। তাইলে আমরা যদি এখানে এটা তুলে নিয়ে আসতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? হয় জয়েন কুইরি চালাতে হবে, অথবা হচ্ছে যে আমাদের মডেলের মধ্যে রিলেশন গুলো হচ্ছে যে বলে দিতে হবে, তাই না? মডেলের মধ্যে বলে দিতে হবে। এখন আমাদের এইখানে একটা পোস্টের সাথে, মানে পোস্ট আর ক্যাটাগরির রিলেশনশিপটা কি ধরনের রিলেশনশিপ হবে বলেন তো?
ক্যাটাগরি টু পোস্ট ভাই হচ্ছে যে হ্যাজ মেনি, আর পোস্ট টু ক্যাটাগরি হচ্ছে ভাইয়া বিলংস টু। হ্যাঁ, বিলংস টু। এখন এটা তো হচ্ছে যে লারাভেলের ভাষায় আমরা বলতেছি, বাট এটা হচ্ছে যে ওয়ান টু ওয়ান, ওয়ান টু মেনি, নাকি মেনি টু মেনি, কোনটার ক্ষেত্রে ওয়ান টু কোনটা? মেনি ভাইয়া, মানে হচ্ছে যে ওয়ান টু মেনি ভাইয়া। ক্যাটাগরি এর পোস্টের ক্ষেত্রে ওয়ান টু মেনি, তাই না, যে একটা ক্যাটাগরির আন্ডারে অনেকগুলো পোস্ট জি। থাকবে। বাট যদি পোস্টার হচ্ছে যে আপনার ক্যাটাগরি, তাইলে কি, মানে একটা পোস্টের আন্ডারে কি One to one. একটা ক্যাটাগরি, তাইলে ওয়ান টু ওয়ান। একটা পোস্টের আন্ডারে একটা ইউজার, ওয়ান টু ওয়ান রিলেশনশিপ, তাই না? বাট যদি মনে জি। করেন যে হচ্ছে যে এরকম হইতো যে একটা ক্যাটাগরির মধ্যে অনেকগুলো পোস্ট থাকতে পারে, আবার একটা পোস্টের মধ্যে অনেকগুলো ক্যাটাগরি থাকতে পারে, তাইলে সেই সময় হয়ে যেত কি মেনি টু মেনি টু Many. মেনি। হ্যাঁ, মেনি টু Many. মেনি। তাহলে আমরা এখন হচ্ছে যে ধরেন ইউজারের ইনফরমেশন গুলো তুলে নিয়ে আসি বা হচ্ছে যে ক্যাটাগরি, তাহলে আমাদের যাইতে হবে মডেলে। এখন কোন মডেলে লিখতে হবে বলেন তো? এই যে রিলেশনশিপ গুলো, এটা এখন কোন মডেলে? ধরেন ক্যাটাগরি, পোস্ট মডেলে। হ্যাঁ, পোস্ট মডেলে। কারণ কি, আমরা ডাটাটা তুলতেছি কার থ্রুতে? পোস্টের। পোস্টের থ্রুতে। হ্যাঁ, তাইলে আমাদেরকে লিখতে হবে পোস্টের মধ্যে। কারণ পোস্টের মধ্যে আমরা কি করব, পাবলিক, এভাবেই তো লিখতে হয় নাকি, পাবলিক ফাংশন, জি ধরেন ভাইয়া। হচ্ছে যে ক্যাটাগরি। যেহেতু আমার হচ্ছে যে সিঙ্গেল একটা ক্যাটাগরি, যার কারণে আমি লিখলাম হচ্ছে যে ক্যাটাগরি। আর এখানে আমরা কি করব, যে রিটার্ন ডলার দিস কি রিলেশনশিপ আমাদের এখানে হবে, ওয়ান টু ওয়ান, তার মানে হচ্ছে যে বিলংস টু। বিলংস টু। হ্যাঁ, বিলংস টু। এখানে কি দিতে হয়, ওই ক্লাস মডেল ওই, name, হ্যাঁ, জি, মডেল ক্লাসের class নেম name। আর কি, যে ক্যাটাগরি ক্লাস। আচ্ছা, এর সাথে সাথে আরো কিছু জিনিস দিতে হয়, যেমন ফরেন কি, লোকাল কি, এইগুলো দিতে হয়। বাট আমাদের ক্ষেত্রে কি দিতে হবে? আমাদের ক্ষেত্রে দেওয়া লাগবে না। কারণ কি, আমরা ডাটাবেসটা কিন্তু হচ্ছে যে সেভাবেই ডিজাইন করছি, আমাদের টেবিলটা সেভাবেই, কলামের ফিল্ড গুলো সেভাবেই দিয়ে দিছি, তাই না? যেহেতু আমাদের ক্লাসের নেম হচ্ছে যে ক্যাটাগরি, এবং আমাদের ফিল্ডের নেম কি আছে, ক্যাটাগরি আন্ডারস্কোর আইডি, সে কিন্তু হচ্ছে যে অটোমেটিক বুঝে যাবে। বাট যদি হচ্ছে যে নামটা ভিন্ন হইতো, তাইলে কিন্তু সে চিনতে পারতো না, তাই না? ওই জন্য আমরা ডিজাইন করার সময় এইভাবে করে দিছি, যাতে আমাদেরকে আর কষ্ট করে না লিখতে হয়। আর যদি আমরা না করতাম, তাইলে এখানে হচ্ছে যে ফরেন কিটা লিখে দিতে হইতো, ধরেন ক্যাট আন্ডারস্কোর আইডি, এরপরে হচ্ছে যে লোকাল কিটা আমাদেরকে উল্লেখ করতে হইতো, ঠিক আছে? এভাবে লিখতে হতো। বাট আমার এই মুহূর্তে এটা লাগবে না। এখন আমরা কি করব, যে ওই যে ক্যাটাগরিটা যদি পাইতে চাই, তাহলে আমাদের এখানে কি করতে হবে, উইথের মধ্যে কি করব, জাস্ট হচ্ছে যে ওই রিলেশনশিপের নামটা দিয়ে দিলেই আমরা পেয়ে যাচ্ছি। এখন এখানে যদি ক্যাটাগরি দিয়ে দেই, দেন এখানে যদি আমরা রিফ্রেশ দেই, তাইলে এখন আরেকটা এখন এখানে আমাদের অ্যাড হয়ে যাবে। দেখেন, এই যে ক্যাটাগরির মধ্যে কি কি আসছে, নেম আসছে, স্ল্যাগ আসছে, স্ট্যাটাস আসছে, ঠিক আছে? এগুলো এখানে চলে আসছে। এখন আমি যদি শুধুমাত্র নেম আর স্ল্যাগটা তুলে নিয়ে আসতে চাই, তাইলে আমার ওইখানে কি করতে হইতো? তাইলে আমাদের হচ্ছে যে এই যে মডেলের মধ্যে এইখানে আমি কি কি সিলেক্ট করতে চাচ্ছি, সেইগুলো আমার এখানে উল্লেখ করে দিতে হইতো। নেম দিতে হইতো, এরপরে হচ্ছে যে স্ল্যাগ দিতে হইতো, তাই না? নেম, স্ল্যাগ। এখন দেখেন, আমি যদি এখানে রিফ্রেশ দেই, সেই ক্ষেত্রে দেখেন ক্যাটাগরিগুলো হচ্ছে যে নাল আসছে। নাল আসার কারণ কি? কারণ হচ্ছে সে ম্যাচ করাবে কার মাধ্যমে, আইডির মাধ্যমে, কিন্তু আমি হচ্ছে যে আইডিটাই তুলি নাই, যার কারণে তো সে ম্যাচ করাইতে পারতেছে না, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে যে আইডিটাও এখানে তুলে নিয়ে আসব, যাতে করে সে ওইটা এখানে ম্যাচ করায় আমাদের এখানে তুলে নিয়ে আসতে পারে। এবার দেখেন, আমাদের এখানে সম্ভবত অনেক ডাটা আছে, যার কারণে একটু সময় নিচ্ছে। এই যে আইডি, নেম, স্ল্যাগ, ক্যাটাগরিগুলোর মধ্যে এটা চলে আসছে। সেম একইভাবে আমাকে এখানে আরেকটা মেথড ক্রিয়েট করতে হবে, যেটা হচ্ছে যে আপনার ইউজার। ধরেন আমি এখানে ইউজারটা হচ্ছে যে নিয়ে নিলাম, এখানে হবে হচ্ছে যে আমার ইউজার, আর বাদ বাকি সবকিছু তো ঠিকই আছে। ইউজারের থেকে ধরেন আমি শুধুমাত্র হচ্ছে যে ইউজারের নেমটা নিচ্ছি, আর কোনো কিছু নিচ্ছি না। আর এখানে কি হবে, কমা দিয়ে জাস্ট হচ্ছে যে ইউজারটাকে যদি আমরা দিয়ে দেই, তাহলে আমার ইউজারের নেমটা আমি এখান থেকে
পেয়ে যাচ্ছি। যদি আরো কোনো কিছুর দরকার হয় সেটা আমি ওইখান থেকে সিলেক্টের মধ্যে বলে দিলেই আমি সেটা পেয়ে যাব। এই যে ইউজারের নেমটা আমি এখানে পেয়ে যাচ্ছি, ঠিক আছে। আবার এইগুলোর মধ্যে থেকে আমার যেটা যেটা দরকার সেটা আমরা তুলে নিয়ে আসতে পারি, যেটা আপনারা অলরেডি জানেন, এই বিষয়ে তো আসলে আর কিছু বলার নাই, ঠিক আছে। সেম একইভাবে এখন আবার যদি কোনো একটা ক্যাটাগরিতে যাই, ধরেন আমি হচ্ছে যে আরেকটা রাউট এখানে নিয়ে নেই, সাপোজ ক্যাটাগরিজ, না ক্যাটাগরি ধরেন লিখি ক্যাটাগরি, আর ক্যাটাগরির মধ্যে এখানে হচ্ছে যে আপনার ক্যাটাগরির ইন্ডেক্সে, এখন ক্যাটাগরি ইন্ডেক্সে যদি আমরা যাই, ক্যাটাগরি কন্ট্রোলারে এসে কি করতে হবে, ইন্ডেক্স মেথডে এসে যদি আমরা সেম একই রকম ভাবে এখানে ধরেন একটা ভেরিয়েবল নিচ্ছি, সাপোজ ক্যাটাগরিজ ইকুয়াল টু হচ্ছে যে আপনার ক্যাটাগরি গেট, তাইলে কি হবে যে সমস্ত ক্যাটাগরিগুলো আমার এখানে চলে আসবে। এখন আমি যদি এখানে হচ্ছে যে রিটার্ন করি, রিটার্ন ডলার ক্যাটাগরিজ, তো কি হবে যে সবগুলো ক্যাটাগরি চলে আসবে। দেখেন আমরা ইউআরএলটা কি দিলাম, ক্যাটাগরি আমি লিখছি, তাইলে হচ্ছে যে এখানে আমাকে ক্যাটাগরি লিখতে হবে, ক্যাটাগরি দিলে এই যে সবগুলো ক্যাটাগরি এখানে চলে আসছে। এখন কোন ক্যাটাগরির মধ্যে আবার হচ্ছে যে কোন কোন পোস্ট আছে, কোন ক্যাটাগরির মধ্যে কোন কোন পোস্ট আছে সেগুলো যদি আমরা নিয়ে আসতে চাই সেটাও আমরা করে দিতে পারি। তো এটা করার জন্য কি করতে হবে, আমার হচ্ছে এই যে ক্যাটাগরি, যেহেতু আমি হচ্ছে যে আপনার করতেছি ক্যাটাগরি থ্রোতে কাজ করব এখন, তো ক্যাটাগরিতে এসে আমাকে এখানে হচ্ছে যে পোস্টগুলোর ক্ষেত্রে এখানে সেম একই রকম একটা ফাংশন এখানে আমাদেরকে ক্রিয়েট করতে হবে, পাবলিক ফাংশন পোস্ট। যেহেতু আমার হচ্ছে যে এখন মাল্টিপল পোস্ট আসবে সেই ক্ষেত্রে দিয়ে দিলাম পোস্ট। আর এর মধ্যে কি হবে, ওইখানে আমরা যে কাজটা করছিলাম সেম কাজটাই করতে হবে, জাস্ট এখানে হচ্ছে যে আপনার হ্যাজ মেনি, ঠিক আছে। যেহেতু এখন একটা ক্যাটাগরির আন্ডারে অনেকগুলো হচ্ছে যে আপনার পোস্ট থাকবে, তো সেই ক্ষেত্রে এখানে হবে হ্যাজ মেনি, আর আমার ক্লাস নেমটা হচ্ছে যে পোস্ট, ঠিক আছে পোস্ট। আর আমার তো আর কোনো কিছুতে এখানে দিতে হবে না, দিতে হবে কিছু, এখানে কিন্তু একটা জিনিস দিতে হবে, সেটা হচ্ছে যে আমাদের ওই যে ফরেন কিটা কি করা আছে এখানে, ফরেন কি ক্যাটাগরি আইডি, পোস্টের মধ্যে ক্যাটাগরি আইডি দিয়ে কাজ করা আছে না, জি জি ক্যাটাগরি এই যে এই ফিল্ডটা, তাহলে আমরা এখানে হচ্ছে যে ক্যাটাগরি আইডিটা দিয়ে দেব, এবং লোকাল কিটা হচ্ছে যে আইডি। তাইলে এবার আমরা যদি হচ্ছে যে এখান থেকে পোস্টটাকে কল করি, যে উইথের মধ্যে পোস্টটা যদি দিয়ে দেই, পোস্ট, আচ্ছা CATE, এই যে এখানে স্পেলিং ভুল, ক্যাটাগরিজ, কি ব্যাপার, স্পেলিং তো ঠিকই আছে কিন্তু সেই এরর ধরতেছে কেন? ও আচ্ছা, এরর ধরার একটা কারণ আছে, সেটা হচ্ছে যে এখানে আপনার এই রেসপন্স ইয়াটা, তো এটাকে একটু বাদ দেই। দেখেন আমি জাস্ট হচ্ছে যে এইটাকে কপি করে রাখি, কপি করে এটাকে এখানে ইন্টারপ্রেস করি, ঠিক আছে। আমার এত কিছু দরকার নাই, আমি জাস্ট হচ্ছে এতটুকু রাখতেছি, কালেকশন, আচ্ছা কালেকশনের দরকার নেই, আমি ধরেন শুধুমাত্র এই কমেন্টসটা রাখি। আননেসেসারি লোকাল ভেরিয়েবল, আচ্ছা যাই হোক ওইটা আমাদের কোনো সমস্যা না। এইখানে দেখেন এখন এই যে এই ক্যাটাগরির আন্ডারে যে পোস্টগুলো আছে সেগুলো কিন্তু এখানে চলে আসছে, যেই ক্যাটাগরিতে যে পোস্টগুলো আছে সেগুলো সব এভাবে চলে আসছে। জাস্ট এটা হচ্ছে যে আমরা রিলেশনটা এখানে বিল্ড করে নিলাম যাতে পরবর্তীতে আমাদের কাজ করতে কোনো সমস্যা না হয়, ঠিক আছে। এখন আমরা যেহেতু হচ্ছে ভিউ রাউটার ইউজ করে কাজ করব, তা আমাদেরকে হচ্ছে যে আপনার ভিউ রাউটারটা ইনস্টল করতে হবে, ঠিক আছে। এবং
আমরা ভিউ রাউটার নিয়ে যখন প্র্যাকটিস করছিলাম তখন কি আমাদের এই প্রজেক্টের মধ্যে হচ্ছে যে ভিউজেসটা ইমপ্লিমেন্ট করার দরকার হয়েছিল না আগে, মানে ভিউজেস ছাড়া তো আর আমরা ভিউ রাউটার নিয়ে কাজ করতে পারতেছিলাম না। তো আমাদের এই প্রজেক্টে কিন্তু হচ্ছে যে ডিফল্ট ভাবে ভিউজেস দেয়া আছে। দেখেন আপনারা যদি হচ্ছে যে রিসোর্স দেন হচ্ছে যে আপনার ইয়াতে যান জেএস app.js এর মধ্যে যদি যান, দেখেন এইখানে এই যে ভিউটা কিন্তু রিকোয়ার করা আছে। এটা হচ্ছে যে বিল্ট ইন ভাবে লারাভেলে বিল্ট ইন ভাবে হচ্ছে যে ভিউটা দেয়াই থাকে, ঠিক আছে। তো এখানে অনেক কমেন্টস আছে। তো এই ফাইলে দেখেন নরমালি কমেন্টস গুলোর কারণে মনে হচ্ছে যে অনেক কোড। একটা কাজ করতে পারেন, কাজের সুবিধার্থে কমেন্টস গুলোকে হচ্ছে যে বাদ দিয়ে দিতে পারেন, তাইলে দেখবেন যে হচ্ছে যে পেজটি একটু ইজি হয়ে যাবে বুঝতে, ঠিক আছে। এইগুলোকে বাদ দিয়ে দিলাম। দেখেন এখন এই যে ইজিলি বুঝতে পারবেন, মাত্র 3 লাইন কোড আছে। আর একটা ডিফল্ট কম্পোনেন্ট এখানে করে দেওয়া আছে। আমরা কম্পোনেন্ট ক্রিয়েট করছিলাম না, আমরা তো একটা ফাইলের মধ্যেই কিন্তু কম্পোনেন্ট ক্রিয়েট করছিলাম, বাট আমরা হচ্ছে যে গ্লোবালি কম্পোনেন্ট ক্রিয়েট করে কাজ করতে পারবো। দেখেন এখানে একটা গ্লোবালি কম্পোনেন্ট ক্রিয়েট করা আছে। এইগুলো কিভাবে ক্রিয়েট করা হয় আমরা পরবর্তীতে নিজেরা ক্রিয়েট করব। তো এই app.js এর যে জিনিসগুলো থাকবে সেটা গ্লোবালি ইউজ করা যাবে যে কোনো জায়গায়। এই প্রজেক্টের যে কোনো জায়গায় আপনি সেটাকে ইউজ করে কাজ করতে পারবেন যদি এরকম গ্লোবালি কাজ করেন। যেমন এখানে হচ্ছে যে বুটস্ট্র্যাপটা রিকোয়ার করা আছে, এটা কিন্তু গ্লোবাল। ভিউজেসটা এখানে ইয়ে করা আছে, রিকোয়ার করা আছে, এটা হচ্ছে যে গ্লোবাল। যে কোনো জায়গা থেকে আপনি এটা ইউজ করতে পারবেন, ঠিক আছে। এখন আমরা যদি হচ্ছে আমাদের প্রজেক্টে যাই, দেখেন এই অবস্থায় আমরা আছি। এখন এইখানে ইনস্পেক্ট এলিমেন্ট করেন। ইনস্পেক্ট এলিমেন্ট করে আমরা কিছুক্ষণ আগেই দেখছিলাম যে আমাদের প্রজেক্টে একটা এরর আছে, এই যে ক্যান নট ফাইন্ড এলিমেন্ট অ্যাপ। এটা আপনারা জানেন যে আমি যেহেতু এখানে হচ্ছে যে ভিউজেস ইমপ্লিমেন্ট করতেছি, ঠিক আছে। তো এই এলিমেন্টটা তো সে খুঁজে পাচ্ছে না। এখন এটা আমাদের কি করতে হবে, যেহেতু এখানে অ্যাপ দেওয়া আছে, আপনারা সবাই জানেন যে এটা আমরা ইচ্ছা মতো আমাদের যা ইচ্ছা আমরা সেই নাম দিতে পারি, তা আমরা এটাকে চেঞ্জ করতে পারি। এখন নরমালি এখানে যেটা হচ্ছে যে ওই আইডিটা আসলে কোথাও ডিক্লেয়ার করা নেই, তাহলে আমাদের ওইটা ডিক্লেয়ার করতে হবে। কোথায় করব, ভিউজেস এর মধ্যে, এই যে অ্যাডমিনের মধ্যে, কম্পোনেন্টসে, আমাদের যে ইয়াটা এই যে লেআউটের মধ্যে layout.blade.php তে যান। এইখানে এসে হচ্ছে যে আপনি এখানে ওইটা ডিক্লেয়ার করে দিবেন, ঠিক আছে। কি নামে, ওই যে অ্যাপ নামে, যেহেতু আমাদের ওইখানে হচ্ছে যে নামটা আছে অ্যাপ, তাইলে এখানে হচ্ছে যে আপনি অ্যাপ দিয়ে করতে পারেন, বা যদি আপনি নামটা চেঞ্জ করতে চান চেঞ্জ করে দিতে পারেন। তো সাধারণত আমরা কিন্তু ওইটা হচ্ছে যে বডিতে অ্যাড করতে পারবো না, ঠিক আছে। আপনার কাছে হয়তো বা মনে হতে পারে যে আমি যদি বডিতে অ্যাড করে দেই তাইলে তো হয়ে যাবে। বডিতে অ্যাড করলে কিন্তু কাজ করবে না, ঠিক আছে। আপনাকে যে কোনো একটা ডিভে বা হচ্ছে যে মানে বডি ছাড়া অন্য যে কোনো ট্যাগে আপনি অ্যাড করতে পারবেন, ঠিক আছে। বডিতে অ্যাড করা যাবে না। তো আমরা ধরেন এইখানে হচ্ছে যে একটা আইডি নিচ্ছি, সাপোজ কন্টেন্ট, ঠিক আছে, কন্টেন্ট। তাইলে আমাদের ওইখানে যে এবার একটু চেঞ্জ করতে হবে, যে আমাদের এইখানে অ্যাপের পরিবর্তে হবে কন্টেন্ট। এবার আমরা যদি এখানে এসে রিফ্রেশ দেই, সেই ক্ষেত্রে দেখেন যে পরিবর্তনটা আসছে কিনা। দেখছেন এখন কিন্তু কোনো এরর এখানে নাই, এখানে কোনো এরর নাই। এবার আমরা ভিউজেসে যাই। যেহেতু আমার ভিউটা হচ্ছে যে ইয়ে করা আছে, এখানে দেখেন আমি ভিউজেসে ভিউ ডেপ টুলে যাই, গেলে রুটের মধ্যে দেখেন আমার এখানে কোনো কিছুই কিন্তু নাই, ঠিক আছে, কারণ আমরা এখনো ভিউজেসের কোনো কিছুই কাজ করি নাই। তো এবার হচ্ছে আমরা ভিউ রাউটারটা ইনস্টল করব। যেহেতু ধরেন এই যে এখানে আমাদের হচ্ছে যে ক্যাটাগরি থাকবে, পোস্ট থাকবে, যেগুলোতে ক্লিক করলে আবার বিভিন্ন কম্পোনেন্ট আমাদের এখানে শো করবে। তো এগুলোর জন্য তো আমাদেরকে হচ্ছে যে রাউটিং কনফিগারেশন করতে হবে। তো এটা করার জন্য আমরা যেহেতু ভিউ রাউটার ইউজ করে কাজ করব, তাহলে ভিউ রাউটারটি ইনস্টল করতে হবে। কিভাবে ইনস্টল করব, চলে যাবেন vue.js.org তে। আপনারা অলরেডি হচ্ছে যে ভিউ রাউটার নিয়ে কাজ করছেন, মোটামুটি জানেন এটা। তো আমরা এই যে এখান থেকে হচ্ছে যে আপনার এই যে ভিউ রাউটার, অথবা সরাসরি হচ্ছে যে router.vue.js.org কে গেলেও হচ্ছে যে আপনারা পেয়ে যাবেন। তো এখান থেকে ধরেন ভিউ রাউটারে ক্লিক করলাম, ক্লিক করার পরে ইনস্টলেশনে ক্লিক করেন। আমরা কাজ করছিলাম যে এইভাবে জাস্ট হচ্ছে যে ফাইলগুলো লিংক আপ করছিলাম। বাট আজকে আমরা যেটা করব, আমরা হচ্ছে যে npm এর মাধ্যমে ইনস্টল করব। তাইলে আমাদের কি লিখতে হবে, npm install view router,
এখন আমরা যদি জাস্ট এই কমান্ডটা রান করি তাহলে আমাদের সিস্টেমে হচ্ছে যে ভিউ রাউটারটা ইনস্টল হয়ে যাবে। ঠিক আছে, তো এখানে দেখেন আমার দুইটা টার্মিনাল ওপেন করা আছে, একটাতে হচ্ছে যে আমি কম্পাইল করার জন্য একটা কমান্ড রান করে রাখছি, আর একটাতে হচ্ছে যে আমার এই যে পিএইচপি আর্টিসান সার্ভার যে আমার এইটার জন্য হচ্ছে যে একটা ইয়া চলতেছে। তা আমরা এই দুইটা কাটবো না, ঠিক আছে, ওই দুইটা টার্মিনাল আমাদের থাক। আমরা হচ্ছে যে আমাদের এই টার্মিনাল থেকে হচ্ছে যে কমান্ডটা রান করি। এখানে ধরেন আমি পেস্ট করলাম এই যে npm install view router দিয়ে, এবার যদি আমরা হিট করি তাহলে দেখবেন যে হচ্ছে যে কিছু সময়ের মধ্যে এটা হচ্ছে যে ইনস্টল হয়ে যাবে। আর এটা হইলে আমাদের প্রজেক্টে কিছু পরিবর্তন আসবে, যেটা অলরেডি জানেন আপনারা, যে package.json ফাইলটাতে আমাদের এখানে হচ্ছে যে ওইটা চলে আসবে, এবং হচ্ছে যে আমাদের নোট মডিউলস এর মধ্যে হচ্ছে ভিউ রাউটারের যে ফাইলগুলো সেগুলো চলে আসবে। তো এটা ইনস্টল হইতে থাক। এখন এই দিকে দেখেন আমাদের হ্যাঁ বলেন। ওই যে এখানে যে ভিউ রাউটারে যে গেছেন, এখানে যে ফার্স্টে router.viewjs.org এই রাউটারটা কি সাবডোমেইন হিসেবে তারা তৈরি করছে না লিংকের মাধ্যমে এটা করা হয়েছে? এটা হচ্ছে সাবডোমেইন। ডট দিয়ে যখনই দেখবেন, ঠিক আছে, মানে ডট দিয়ে যখনই দেখবেন বলতে কি যে হচ্ছে সাপোজ সঞ্জয়.com, ঠিক আছে, সঞ্জয়.com, এখন এটা হচ্ছে যে রুট ডোমেন। আর ধরেন হচ্ছে সাপোজ abc.sanjay.com, তখন ওই abc-টা হচ্ছে যে সাবডোমেন। something.sanjay.com, সামথিংটা হচ্ছে যে সাবডোমেন। আচ্ছা দেখেন এটা কি অবস্থা, টার্মিনালে যদি যাই, এই যে এটা চলে আসছে, দেখছেন ভিউ রাউটারটা এখানে চলে আসছে, তার মানে হচ্ছে যে আমাদের এটা ইনস্টল হয়ে গেছে, এটা সাকসেসফুলি ইনস্টল হয়েছে। এখন আমাদের কাজ কি? এখন কাজ হইলো এই যে বলতেছে যে হচ্ছে যে ভিউটাকে ইম্পোর্ট করতে হবে, এরপরে হচ্ছে যে ভিউ রাউটারটাকে ইম্পোর্ট করতে হবে। এখন আমরা কি করছি? আমরা শুধুমাত্র ইনস্টল করছি, এখন ইনস্টল করলেই কি কাজ করে? কাজ করে না, কিন্তু আপনারা একটু আগে কিন্তু দেখছেন যে ফন্টস আমি ইনস্টল করছি, ইনস্টল করলেই তো কাজ করবে না, ওইটাকে আবার ইম্পোর্ট করে নিতে হবে, ইম্পোর্ট না করা পর্যন্ত কাজ করবে না। তাইলে আমাদেরকে এখন ইম্পোর্ট করতে হবে। এখন কোথায় ইম্পোর্ট করব? এই যে app.js এ, এটা কোথায় আছে? রিসোর্সের মধ্যে, জেএস এর মধ্যে app.js, এখানে এসে অলরেডি ভিউটা এখানে এভাবে রিকভার করা আছে। আপনি চাইলে হচ্ছে যে এটাকে বাদ দিয়ে আপনার মতো করে যে এইখানে যেভাবে ইম্পোর্ট করা আছে সেভাবে আপনি ইম্পোর্ট করতে পারেন। ধরেন এখানে আপনাকে লিখতে হবে হচ্ছে যে ইম্পোর্ট, দেন একটা নাম দিতে হবে, সাপোজ হচ্ছে টেস্ট, ঠিক আছে, টেস্ট। এরপরে হচ্ছে যে ফ্রম দিয়ে কি করতে হয়? ওই যেটা ইম্পোর্ট করতে চাচ্ছি সেটার নামটা দিতে হয়, ঠিক আছে। আমি যেহেতু এখানে ভিউ ইম্পোর্ট করতে চাচ্ছি, তাহলে আমাকে এখানে দিতে হবে হচ্ছে যে ভিউ। আর হচ্ছে যে আমি যদি এবার আপনার হচ্ছে কি বলে ভিউ রাউটারটা নিয়ে আসতে চাই, তাহলে এখানে একটা নাম দিতে হবে, ধরেন হচ্ছে যে রাউটার বা ভিউ রাউটার, দেন ফ্রম এইখানে হচ্ছে যে আপনার ভিউ রাউটার, এভাবে হচ্ছে যে ইম্পোর্ট করতে হয়, ঠিক আছে। এখন আপনারা যেভাবে ইচ্ছা করতে পারেন, আপনি চাইলে এইভাবেও রাখতে পারেন অথবা এইভাবেও রাখতে পারেন। তো সাধারণত আমরা যেটা করব এখানে এই যে এই নিয়মে হচ্ছে যে আমরা করব, ঠিক আছে। ধরেন এটা আমরা ওইভাবে ওইখানে যেটা লিখছি আর কি, লিখেও আপনি করতে পারেন, অথবা সরাসরি হচ্ছে যে ওইখান থেকে কপি করে এনেও এখানে বসাই দিতে পারেন। তো আমার এখানে একটা জিনিস করতে হবে। আচ্ছা, যেহেতু ভিউটা একবার রিকভার করা আছে, তাহলে আমার তো আর এটার দরকার নাই, এটাকে বাদ দিচ্ছি, জাস্ট এটা থাকবে। আর এইখানে আরেকটা লাইন দেখেন অ্যাড করা হয়েছে, সেটা হচ্ছে যে view.use view router, view.use.view router, এইটা লেখার কারণ কি? এখন আমরা এই যে ভিউ রাউটারটা তো ইউজ করব, এই ভিউ রাউটারটা ইউজ করার জন্য এখানে আপনি যে কোনো নাম দিতে পারেন। ধরেন এখানে হচ্ছে যে এবিসি, যা ইচ্ছা দেন, কোনো সমস্যা নেই। তো এটাকে ইউজ করার জন্য আমার কি লিখতে হবে? যে view.use, ইউজের মধ্যে কি দিতে হবে? যে এখানে আপনি যে নাম দিবেন সেই নামটা, ঠিক আছে। তার মানে কি আমরা এই নামটা হচ্ছে যে ভিউ রাউটারে যে দিতে হবে এমন না, যেহেতু আমরা ভিউ রাউটার নিয়ে কাজ করতেছি তাই নামটা দিয়ে দিচ্ছি হচ্ছে ভিউ রাউটার, এভাবে আমাকে এখানে দিয়ে দিতে হবে। এরপরের কাজ কি? এতটুকু তো হয়ে গেল, এতটুকুর ফলে আমার জাস্ট এখানকার কনফিগারেশনটা হচ্ছে সেটআপ হইলো। দেন পরের স্টেপে হচ্ছে যে আমাদেরকে রাউট গুলো ডিক্লেয়ার করতে হবে,
দেখেন কি অবস্থায় আসছে আমার জাস্ট ওই কাজগুলো করার ফলে। আমি যদি হচ্ছে যে কোথায় যাব, ভিউ ডেভ টুল কই গেল, আমাদের ভিউ ডেভ টুলই তো হারাই গেছে। কনসোলে দেখেন কোনো এরর আসছে কিনা, কনসোলে এই যে এবার আসছে ভিউ, এটা সময় নিচ্ছে দেখছেন। রুটের মধ্যে দেখেন কোনো কিছুই নাই, কারণ আমরা এখনো কোনো কিছুই হচ্ছে যে এখানে ডিক্লেয়ার করি নাই। তো এখন আমাদেরকে যেটা করা লাগবে সেটা হলো যে আমাদের ওই যে রাউটস ডিফাইন করতে হবে। আপনারা কিন্তু জানেন যে কিভাবে রাউট ডিফাইন করতে হয়, ঠিক আছে? অথবা এই যে এইখানে আসলে আপনি পেয়ে যাবেন যে আমরা এভাবে কাজ করছিলাম, যে আমরা এই যে একটা কনস্ট্যান্ট ডিক্লেয়ার করছিলাম, অথবা হচ্ছে যে সরাসরিও আমরা কাজ করছিলাম। আবার ভিউ রাউটারটা নিয়ে কাজ করতে চাইলে আমরা ভিউ রাউটারের ইনস্ট্যান্সিয়েন্ট ক্রিয়েট করছিলাম, তাই না? তাইলে আমরা এইখানে এই ফাইলের উপরে বা নিচে লিখতে পারি, কোনো সমস্যা নেই। আমি এখানে ধরেন হচ্ছে যে একটা কনস্ট্যান্ট নিয়ে নিচ্ছি, কি নিব, ধরেন রাউটার। জাস্ট একটা হচ্ছে যে আপনার নাম দিবেন, এটা যে আপনার কি ধরনের নাম দিবেন সেটা আপনার ব্যাপার, কোনো সমস্যা নেই। রাউটার নিউ ভিউ রাউটার, ঠিক আছে? জাস্ট আমরা হচ্ছে যে এটার ইনস্ট্যান্সিয়েন্টটা ক্রিয়েট করে নিব এখানে। আর এর মধ্যে কি করব, আমরা এর মধ্যে হচ্ছে যে রাউটস গুলো ডিক্লেয়ার করব। রাউটস গুলো কিভাবে ডিক্লেয়ার করা হয় সেটাও আপনারা জানেন, যে এই যে প্রথমে থাকে হচ্ছে পাথ, এরপরে হচ্ছে যে পাথের নেমটা দিতে হয়, মানে কি থাকবে, দেন হচ্ছে যে কম্পোনেন্ট, যে এটার জন্য কোন কম্পোনেন্টটা কাজ করবে। যেমন আমরা যদি সরাসরি এখানেই হচ্ছে যে লিখে দেই হাই কিভাবে সিস্টেমটি একটু দেখেন, যে ওইটা হচ্ছে যে অ্যারের মধ্যে লিখতে হয়, ঠিক আছে? আমরা ধরেন এখানে আরেকটা ভেরিয়েবল নিয়ে সাপোজ হচ্ছে যে লেট, এর মধ্যে হচ্ছে যে আমরা x ইকুয়াল টু, এখানে আমরা এইভাবে লিখতে পারি। অথবা আমরা যেটা করতে পারি একটু ভিন্নভাবে কাজ করতে পারি, সেটা হচ্ছে যে এইখানে আপনি একটা ভেরিয়েবল নিয়ে নিতে পারেন, ঠিক আছে? এইখানে ধরেন হচ্ছে যে রাউটস, লেট রাউটস, রাউটস এর মধ্যে কি করতেছি, এর মধ্যে আমরা জাস্ট হচ্ছে যে ওইগুলোকে ডিক্লেয়ার করব। ধরেন এইখানে হচ্ছে যে কি দিব, ফার্স্টে থাকবে হচ্ছে যে পাথ। আচ্ছা, এটা কোটেশনের মধ্যে না, এটা আলাদাই থাকবে, যে পাথ, দেন হচ্ছে ক্লোন দিয়ে এখানে হচ্ছে যে পাথটা দিতে হয় সাপোজ টেস্ট, দেন পরেরটাতে দিতে হয় হচ্ছে যে আপনার কম্পোনেন্ট, ঠিক আছে? দেখেন যদি হচ্ছে যে আপনারা না জানা থাকে, এই যে এখানে হচ্ছে যে এভাবে আপনারা লিখতে পারেন, যে কনস্ট্যান্ট রাউটস, এর মধ্যে হচ্ছে যে আপনার যত পাথ থাকবে একের পর এক অবজেক্ট আকারে এভাবে হচ্ছে যে লিখে যাবেন। অথবা আপনি চাইলে এখান থেকে এক্সাম্পল হিসেবে এটা কপি করে নিয়ে পেস্ট করে দিতে পারেন, ঠিক আছে? এখন আমাদের তো এই কম্পোনেন্টগুলো আসলে নাই, আমাদের এই কম্পোনেন্টগুলো কিন্তু নাই। আর এই যে রাউটস যেটা আমরা নিলাম, সেটাকে আবার কি করতে হবে, এইখানে দিয়ে দিতে হবে গ্লোবালি, ঠিক আছে? যাতে যে কোনো জায়গা থেকে আমরা এটাকে ইউজ করতে পারি। কারণ বেসিক্যালি হচ্ছে যে এই পাথগুলো তো আমার এইখানে ডিক্লেয়ার করার কথা ছিল, যেটা আমি আপনাদেরকে ডিক্লেয়ার করেও দেখাইছি এর আগে, যে কিভাবে কাজ করতে হয়। আর এছাড়া আমরা কি করতে পারি, যে আলাদা একটা কনস্ট্যান্টের মধ্যে নিয়ে সেগুলোকে আবার আমরা এখানে জাস্ট ওই ভেরিয়েবলটাকে এখানে দিয়ে দিলেই হচ্ছে, ঠিক আছে? এই যে এখানে দেখেন ওইভাবে কাজ করছে। এই হচ্ছে অবস্থা। দেখেন আমি এখানে আরেকবার রিফ্রেশ দিচ্ছি, কি অবস্থায় আসছে একটু চেক করেন। ভিউ ডেভ টুলে যদি যাই, আমরা কোনো কিছু শো করতেছে না, সবকিছু ঠিকঠাক আছে কিনা দেখেন, যে হচ্ছে এইখানে একটু চেক করেন, যে এইখানে যেভাবে কাজ করছে, যে এই জিনিসটা আমরা হচ্ছে যে কমেন্টসটা লিখি নাই, ঠিক আছে? বাট এটাকে কপি করে দেখেন যে আমরা যেটা লিখছি সেটার সাথে সেম আছে কিনা। কনস্ট্যান্ট রাউটার নিউ ভিউ রাউটার, দেন হচ্ছে যে এখানে রাউটস আমরা এইভাবে রাখতে পারি, অথবা হচ্ছে যে আগেরটা যে কোনো একটা রাখলেই হচ্ছে। কমেন্টস আপনি রাখতেও পারেন, নাও রাখতে পারেন, সমস্যা নাই। এবার আমরা আমাদের পেজে এসে হচ্ছে রিফ্রেশ দিই, দেখেন কি অবস্থায় আসছে। আচ্ছা, এখানে কোনো কিছুই আসে নাই,
মানে এখানে এখনো তো কোনো কিছু, আমরা তো ভিউ.js হচ্ছে যে কোনো কিছু লিখি নাই, যার কারণে কোনো কিছু আসে নাই। বাট আমি যদি এখানে হচ্ছে ইয়ে করি যে এই যে রাউট, এটাকে তো আবার আমার এখানে হচ্ছে যে দিয়ে দিতে হবে, তাই না? এটাকে আমার ভিউ এর মধ্যে আবার হচ্ছে যে দিয়ে দিতে হবে। তো এইবার এখানে রিফ্রেশ দেই, কি ব্যাপার, কোনো পরিবর্তন আসে নাই। কনসোলে দেখেন কোনো এরর আসছে কিনা। ও ওই যে ওই ইয়াগুলো তো পাচ্ছে না, আমাদের তো আসলে এই কম্পোনেন্ট গুলো তো নাই, তাই না? আমাদের, হ্যাঁ আমাদের তো কম্পোনেন্ট গুলো নাই। তাইলে আমার এই যে যেটা আছে, যে কম্পোনেন্টটা আছে, আমি সেটাকে দিয়ে দিতে পারি। আচ্ছা এটাকে এখানে এভাবে পাবে কিনা। আচ্ছা আমি ধরেন পুরোটাকে বাদ দিলাম, ঠিক আছে? বা আমি একটাকে কমেন্টস করে রাখি, যেহেতু আমাদের পরবর্তীতে এটা নিয়ে কাজ করতে হবে। আমার তো ওই কম্পোনেন্ট তো আমরা হচ্ছে যে ডিক্লেয়ারই করি নাই। দেখেন ভিউ.js এ যাই, এই যে এখানে কিন্তু হচ্ছে যে তেমন কোনো কিছুই পাবেন না। যে আমরা যে ভিউ রাউটারটা ইনস্টল করলাম, এটা আসলে ইনস্টল হয়েছে কিনা বা এটা কাজ করতেছে কিনা, একটু উপরের দিকে যদি খেয়াল করেন, দেখেন এখানে কিছু একটা অ্যাড হয়েছে, খেয়াল করছেন? এটা আমরা যখন হচ্ছে এমনি র পিএইচপি তে কাজ করছিলাম, ভিউ রাউটার ইনস্টল করার ফলে কি আমাদের এরকম হ্যাজ অ্যাড হয়েছিল না? সেগুলো আমরা হচ্ছে রিমুভ করছিলাম। তার মানে কি আমরা বুঝতে পারতেছি যে আমাদের এটা সাকসেসফুলি কিন্তু ইনস্টল হয়েছে। এখন আমরা চেঞ্জ করতে পারি, আমরা ওই যে আগে যেভাবে চেঞ্জ করছিলাম এখনো সেভাবেই হচ্ছে যে আমাদের ওইগুলো চেঞ্জ করতে হবে। এবং দেখেন এই যে হচ্ছে যে রাউটের মধ্যে যান, দেখেন আমার এখানে তো আসলে কোনো রাউট নেই, শুধুমাত্র হচ্ছে যে একটা ইয়ে পাবো, আমি বেস পাথটা পাবো, এছাড়া তো কোনো কিছুই পাবো না, কারণ আমি তো কোনো রাউট এখানে ডিক্লেয়ার করি নাই। ঠিক আছে? তা আপনারা যেটা করবেন, যে যেই স্টেপ, যেই কাজগুলো দেখাইলাম এইভাবে হচ্ছে যে সবগুলো স্টেপ বাই স্টেপ কমপ্লিট করবেন। আর আজকে তো হচ্ছে বৃহস্পতিবার ছিল, তাই না? মাঝখানে হচ্ছে যে একদিন সময় পাচ্ছেন, শুক্রবার, শনি রবিবার কিন্তু হচ্ছে ক্লাস হবে 9:30 থেকে, ঠিক আছে? ওই সময় ক্লাস হবে। দেখেন যে আমরা মোটামুটি শনি রবিবারের দিন যদি ক্লাস করি, তো হচ্ছে যে আমাদের ক্যাটাগরি পোস্ট এগুলো হচ্ছে যে অ্যাডের কাজটা হয়ে যাবে, এবং আমরা আমাদের ইচ্ছা মতো কম্পোনেন্ট বানাইতে পারবো। যেমন এই যে এখানে দেখেন ডিফল্ট যে কম্পোনেন্টটা আছে, আমরা এভাবে হচ্ছে যে কম্পোনেন্ট বানাই বানাই কাজ করব। ঠিক আছে? এভাবে কম্পোনেন্ট বানাই বানাই আমরা কাজ করতে পারবো। এই কম্পোনেন্টটা কোথায় আছে? কম্পোনেন্টস এর মধ্যে দেখেন example.view, আমরা এখন থেকে যে কম্পোনেন্ট গুলো বানাবো প্রত্যেকটার এক্সটেনশন হবে হচ্ছে ভিউ, এবং ওই ফাইলগুলোতে আমরা হচ্ছে কাজ করব। যে কম্পোনেন্টের মধ্যে দেখেন example component.view, ঠিক আছে? এবং আমাদের এইখানে যদি হচ্ছে যে কোনো স্ক্রিপ্ট বা সিএসএস লেখার দরকার হয়, সবকিছু আমরা হচ্ছে যে এই ফাইলের মধ্যেই লিখতে পারবো।